আচ্ছা, এই ছকটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়, তাই না? কিন্তু আসলে এই ছকের মধ্যে কিচ্ছু নাই। আমিও যখন 9-10 এ পড়েছি, এই ছকটার দিকে তাকাইলে কেমন জানি ভয় লাগতো। এমনিতেই বায়োলজি বুঝতাম না, আবার এর মধ্যে এত বড় একটা ছক। তো আমার কাছে এমনিতেই ভয় লাগতো। এই ছকটা আমি কোনোদিনই পড়ি নাই। তবে এই ছকটা কিন্তু পরীক্ষায় প্রশ্নে আসে এবং বিশ্বাস করো ভাইয়া, আমরা গত ৩ টা ক্লাসে বা ৩ টা ক্লাসও না, একদম ফার্স্ট ক্লাসে আমরা যা পড়ছি, শ্বসনের সবাত শ্বসনে আমরা যা কিছু পড়ছি, ওই ভিডিওটা জাস্ট দেখবা। দেখার পরে তারপরে এই ভিডিওটা ৫-৬ মিনিট হয়তোবা লেংথ হবে ভিডিওর, বা আরেকটু বাড়তে পারে, ১০ মিনিটের মতো হতে পারে। এই ভিডিওটা দেখবা, একদম পানির মতো ইজি হয়ে যাবে ভাইয়া। ওইখানে যা পড়ছি হুবহু সেম কথা। এখানে একদমই সেম কথা। ঠিক আছে? তাহলে দেখো, এই আগের ভিডিওগুলাতে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম APN, আপন কেন? আপন কেন? GF কেন নাই? তাই না? এই কথাটা আমরা পড়েছিলাম। তাহলে সবগুলো হচ্ছে ২ অণু, সবগুলো হচ্ছে ২ অণু, ২ অণু, ২ অণু, ২ অণু, শেষে গিয়ে ৪ ছক্কা। তাই না ভাইয়া? তাহলে A মানে কি? A মানে হচ্ছে ATP, P মানে কি? পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, N মানে কি? NADH2, NADH2, C মানে কি? CO2, A মানে হচ্ছে এসিটাইল কোয়ে, এসিটাইল কোয়ে, এর মানে কি? NADH2, তাই না? G মানে হচ্ছে জিটিপি, G মানে হচ্ছে জিটিপি। ভালো করে লিখতেছি না, কারণ এগুলো আমরা জানি। FADH2, C মানে CO2, Na মানে হচ্ছে NADH2, NADH2, এগুলো আমরা জানি। তাহলে এই ছকটা এবার দেখো। এই ছকটাতে, আচ্ছা, আমরা তো জানি এগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস। এতটুকু হচ্ছে গ্লাইকোলাইসিস, এতটুকু হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি এবং বাকিটা হচ্ছে ক্রেবস চক্র। তাই না? তো এই ৩ টা ধাপই আমরা পড়ব। তাহলে ১ম ধাপটা কি বলো তো ভাইয়া? ১ম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। ১ম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? আমরা জেনেছি আগের ভিডিওতে, গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। তাহলে একটা গ্লুকোজকে আমরা ভেঙে ৩ টা জিনিস পাবো। এটিপি পাবো, পাইরুভিক অ্যাসিড পাবো, NADH2 পাবো। তো গ্লাইকোলাইসিসে আমরা কি করব? গ্লুকোজ ভাঙবো। তাহলে এই যে দেখো গ্লুকোজ, ফার্স্টে কি? গ্লুকোজটা ভাঙবো। গ্লুকোজ দিয়ে এই প্রক্রিয়াটা শুরু। তাহলে গ্লুকোজ ভাঙতেছি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন ভাঙার জন্য শক্তি লাগবে না বলো তো? আমি কি শক্তি ছাড়া ভেঙে ফেলতে পারবো? আমি যে কলমটা ভাঙবো, ভাঙার জন্য কি শক্তি দিতে হবে? নাকি কলমটা এমনিতেই ভেঙে যাবে? শক্তি দিতে হবে। শক্তি কতটুকু? গ্লাইকোলাইসিসের শক্তি কতটুকু লাগবে ভাইয়া? এই যে গ্লাইকোলাইসিস, শক্তি লাগবে 2 ATP। আচ্ছা, তাহলে দেখো তো, এখান থেকে গ্লাইকোলাইসিস একটা ভেঙে গেলে কি তৈরি হয়? ২ অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিড থেকে তো পরে আমরা অনেক কিছু তৈরি করব। এই কারণে পাইরুভিক অ্যাসিডটা আমরা হচ্ছে এই সাইডে লিখব। যেখান থেকে কোনো কিছু তৈরি করা যাবে সেটা আমরা সাইডে লিখব। হ্যাঁ, বা যেটা বায়িত হবে, যেমন এখানে বায়িত উপাদানগুলা কি, কি ছিল? বায়িত উপাদানগুলা ছিল, আচ্ছা, এটিপি তো ছিল, এই যে পাইরুভিক অ্যাসিড আর এসিটাইল কোয়ে, এটা আমরা সাইডে লিখব। হ্যাঁ, শেষের যে ২ টা বায়িত উপাদান, যেমন পাইরুভিক অ্যাসিড আর এসিটাইল কোয়ে, এই দুটো আমরা সাইডে লিখব। তো সাইডে লিখলাম পাইরুভিক অ্যাসিড। আর কি তৈরি হয়? তাহলে ২ অণু পাইরুভিক অ্যাসিড লেখা শেষ। এইবার আমরা লিখব NADH2। কত অণু NADH2? ২ অণু। তাহলে দেখো তো, 2 অণু ২ অণু NADH2, এটাও লিখলাম। এবং ৪ এটিপি, এখানে তো ২ এটিপি আমি কেন লিখছি? এটা হচ্ছে নিট। কিন্তু আসলে তো ২ না, আসলে তো ৪। তাহলে ৪ এটিপি এখানে তৈরি হচ্ছে। তাহলে ৪ এটিপি তৈরি হচ্ছে আর এখানে ২ এটিপি খরচ হইছে। এই মিলায়ে থাকে ২ এটিপি। বুঝতে পেরেছো? নিট থাকে ২ এটিপি। আমি সেটাই লিখছি। তাহলে এখানে ২ লিখলে হবে না, এখানে তোমার লিখতে হবে ৪ এটিপি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে ৪ এটিপি তৈরি হইল। এখানে হচ্ছে 2 এটিপি, 2 NADH2 তৈরি হইল। এই বিষয়টা তোমার দেখাইতে হবে। ঠিক আছে? ওকে। এরপর আসো পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে এইবার যেই চক্রটা, সেই চক্রটার নাম কি ভাইয়া? এই চক্রটার নাম হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি। এই ধাপটার নাম হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি। তাহলে ফার্স্ট এগুলো গ্লাইকোলাইসিস, এবার কি? এসিটাইল কোয়ে সৃষ্টি। এই যে এই এসিটাইল কোয়ে সৃষ্টি ধাপে কি, কি তৈরি হবে? দেখো, কি তৈরি হবে? ২ অণু এসিটাইল কোয়ে তৈরি হবে।
এই যে এই ধাপটার নাম কি? এসিটাইল কোয়ে সৃষ্টি। তাহলে এই পাইরুভিক অ্যাসিড থেকে কত অণু এসিটাইল কোয়ে তৈরি হইল? 2 অণু। তাহলে একটা পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে কত অণু? 1 অণু। এই একটা পাইরুভিক অ্যাসিড থেকে কত অণু তৈরি হবে? 1 অণু। এই মোট 2 অণু। তাহলে একটা পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু। এই একটা পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু। মোট কত অণু এটি এসিটাইল কোয়ে তৈরি হইল? 2 অণু এসিটাইল কোয়ে সৃষ্টি হইল। বুঝতে পেরেছো? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কত অণু বলো তো? কার্বন ডাই অক্সাইড মোট 2 অণু তৈরি হবে। তাহলে মোট যদি 2 অণু তৈরি হয়, সেটা তো 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে, তাহলে 1 অণু থেকে কত অণু তৈরি হবে কার্বন ডাই অক্সাইড? 1 অণু তৈরি হবে। তাহলে এই যে এখানে তো 1 অণু পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড কত অণু বের হয়ে যাবে? বের হয়ে যাবে বিধায় আমরা এইদিকে লিখতেছি। তাহলে কত অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে? 1 অণু বের হবে। এইখানে পাইরুভিক অ্যাসিড থেকে কত অণু কার্বন ডাই অক্সাইড বের হবে? 1 অণু। এই মোট 1 আর 1 2 অণু। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। আচ্ছা, আর কি তৈরি হয়? 2 অণু NaDH2 তৈরি হয়। তাহলে দেখো তো, এইখানে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কত NaDH2 তৈরি হবে? 1 অণু তৈরি হবে। এখানে 2 অণু আছে, তার মানে কি এটা ভুল আছে? এই ভুলটা ঠিক করে না। তাহলে এখানে 2 অণু, এটা ভুল। 2 অণু না, 1 অণু। এই দিক থেকে 1 অণু, এই দিক থেকে 1 অণু, মোট হচ্ছে 2 অণু। যদি মোট 2 অণু, মানে এখানে 2 এখানে 2 যদি হইতো, তাহলে এটা তো 4 অণু NaDH2 হয়ে যাইতো, তাই না? তাহলে 4 তো না, আসলে তো 2 অণু NaDH2। তাহলে এই পাশ থেকে 1 অণু, এই পাশ থেকে 1 অণু, মোট হচ্ছে 2 অণু NaDH2। বুঝতে পেরেছো? ওকে, এরপর আসো এসিটাইল কোয়ে থেকে এবার কি সৃষ্টি হবে? এসিটাইল কোয়ে থেকে এবার সৃষ্টি হবে কি কি? এই 4টা জিনিস। এবং এই ধাপটাকে বলা হচ্ছে ক্রেবস চক্র। তাহলে এখানে যেহেতু এটা একটা চক্র, ক্রেবস, এটা যেহেতু একটা চক্র, চক্রাকারে ফিরে আসে, তাহলে এইখানে ক্রেবস চক্রের এই জায়গাটাতে একটু চক্রাকার দিয়ে দিতে হবে। ক্রেবস চক্রের এই জায়গাটাতে একটা চক্র দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এসিটাইল কোয়ে থেকেই ক্রেবস চক্র ধাপে প্রবেশ করে এবং এখানে তৈরি হয় কি? 2 অণু জিটিপি। কি তৈরি হয় ভাইয়া? এখানে তৈরি হয় 2 অণু জিটিপি। তাহলে এই পাশ থেকে 1 অণু, এই পাশ থেকে 1 অণু, মোট হইতে হবে আমাদের 2 অণু। তাহলে এই যে 1 অণু, এই যে 1 অণু, মোট 2 অণু। আচ্ছা, 2 অণু FeDH2, তার মানে কি? এই পাশে 1 অণু, এই পাশে 1 অণু, এই যে 1 অণু FeDH2, 1 অণু FeDH2, মোট 2 অণু FeDH2। 6 অণু NaDH2। তাহলে এই পাশ থেকে 3 অণু NaDH2, এই পাশ থেকে 3 অণু NaDH2। বাকি থাকলো কি? 4 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড যেহেতু বের হয়ে যাচ্ছে, এটা এর সাথে লিখব না আমরা। কারণ কি? এখানে আমরা যা কিছু লিখছি, এগুলো আসলে উৎপাদ। এগুলো আসলে উৎপাদে পরিণত হচ্ছে। ঠিক আছে? তাহলে ক্রেবস চক্র থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, সেটা এই পাশে না দিয়ে, এই যে এইখানে যেহেতু কার্বন ডাই অক্সাইডটা বাইরের দিকে আছে, তুমি এই পাশে না দিয়ে, আচ্ছা দিতেও পারো, সমস্যা কি? কার্বন ডাই অক্সাইডও তো আমরা লিখবো, 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না? তো সেগুলো তো আমরা লিখবো। তাহলে এই যে 2 অণু কার্বন ডাই অক্সাইড, এই যে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হইল। ঠিক আছে? ওকে, তাহলে 2 2 4 অণু, আর এইখানে আমরা 2 অণু পাইছি, মোট 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হইল। আচ্ছা, পানি এর সাথে তৈরি হয়। পানি তৈরির কোনো কিছু দেখানো হয় নাই, এটা তো ETS এ গিয়ে পানি তৈরি হবে। এবং এই যে NaDH2, FeDH2, GTP, হ্যাঁ, এগুলা থেকে আমরা কত এটিপি পাই? মোট পাই 38টা এটিপি, সাথে পাই তাপশক্তি। তাহলে আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। আসলে চিত্রটা কিছুই না, তুমি যদি 2 বার চিত্রটা খাতায় আঁকাও, তোমার কাছে এগুলো ডাল ভাত। বুঝতে পেরেছো? সো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। এই টপিকটা নিয়ে আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না। তোমরা যারা ভাইয়া সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখতেছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবা। ঠিক আছে? কারণ এই চ্যানেলের প্রায় 95% স্টুডেন্টই কিন্তু সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে। ঠিক আছে? তো সাবস্ক্রাইব করলে সেটা, মানে সেটা আমার ভিডিও করার আগ্রহটাকে অনেক বেশি বাড়ায় দেয়। ভালো ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বাড়ায়। ওকে? তাহলে ভালো করে পড়ালেখা করো ভাইয়ারা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।